আচ্ছা, ওকে। তাহলে এই তিনটার পরে এখন আসতেছে সর্বশেষ হচ্ছে স্পিকিংয়ের ব্যাপারটা একটু জানি। হ্যাঁ, স্পিকিংটা আসলে জেনারেল ট্রেনিং এবং আইএলটিএস একাডেমি দুইটাতে স্পিকিং সেম, যেভাবে লিসেনিংও সেম জেনারেল ট্রেনিং এবং আইএলটিএস একাডেমিকে। তো স্পিকিংটা মূলত আমি বলি কি, স্পিকিংটা হচ্ছে একটা মানে সেমি ফর্মাল আলাপের মতো, আচ্ছা, একটু ক্যাজুয়াল আলাপের মতো। কারণ এইখানে আপনাকে আইএলটিএস একাডেমিকে যেটা হয়, রাইটিংয়ের ক্ষেত্রে ফর্মাল ইংলিশে লিখতে হয়, অনেক ওয়ার্ড আছে ইনফর্মাল ওয়ার্ড, এগুলো লিখলে সমস্যা, স্কোর কমে যায়। তো স্পিকিংয়ের ক্ষেত্রে এরকম না, স্পিকিংয়ের ক্ষেত্রে একটু সেমি ফর্মাল ওয়ার্ড ইউজ করা যায়। আর এটা তো একটা কনভারসেশন। হ্যাঁ, একটা কনভারসেশন। ফলে কনভারসেশনে তো আসলে আমাদের তো গ্রামার মেনটেন করতে হয় না, আমাদের দেখা যাচ্ছে যে নরমালি একটা আলাপ না, এটা স্কোরিং এর ক্ষেত্রে গ্রামারের ইস্যু আছে। আচ্ছা, স্পিকিং এর ক্ষেত্রে আপনাকে মানে আপনি গ্রামাটিক্যাল একুরেসি, গ্রামাটিক্যাল রেঞ্জ দেখা হচ্ছে, লেক্সিক্যাল রিসোর্স দেখা হচ্ছে, আপনার ভোকাবুলারি রেঞ্জ কতটুকু আছে, তারপরে আপনার কোহেরেন্স দেখা হচ্ছে, আপনি আলাপে প্রাসঙ্গিকতা কতটুকু বজায় রাখতেছেন, কতটুকু প্রাসঙ্গিক আলাপ করতেছেন। তারপর টাস্ক অ্যাচিভমেন্টেরও কিছু ব্যাপার আছে, যে আপনি আসলে যে প্রশ্ন করা হচ্ছে ওই প্রশ্নের ঠিকঠাক উত্তর দিচ্ছেন কিনা। আচ্ছা, যদিও রিলেভেন্ট কিনা। হ্যাঁ, স্কোরিং ক্রাইটেরিয়াতে যে 4টা টাইপ বা 4টা ব্যাপার মাথায় রেখে স্কোর দেওয়া হচ্ছে, এগুলো আমি এখন বলতে পারছি না, এগুলো মুখস্থ নাই, বাট এই ব্যাপারগুলো দেখা হয় আর কি। এই ব্যাপারগুলো আছে, লেক্সিক্যাল রিসোর্সের উপরে পয়েন্ট আছে আলাদা, গ্রামাটিক্যাল একুরেসি এন্ড রেঞ্জের উপরে পয়েন্ট আছে আলাদা, কোহেরেন্সের উপরে পয়েন্ট আছে আলাদা। আচ্ছা, সো আপনাকে ক্যাজুয়ালি আলাপ করবেন, বাট একজন নেটিভ ইংলিশ স্পিকার যখন ক্যাজুয়ালি আলাপ করে, তখন সে অটোমেটিক যেভাবে হচ্ছে তার লেক্সিক্যাল রিসোর্স বেশি থাকে, তার গ্রামাটিক্যাল একুরেসিও থাকে, এই ব্যাপারটাই দেখা হয় আর কি। আপনি আসলে কতটা একজন নেটিভ স্পিকারের মতো আলাপ করতেছেন এটা। এখন সবার মধ্যে একটা ধারণা থাকে এরকম যে নেটিভ স্পিকাররা তো যার যার অ্যাকসেন্টে কথা বলে, যেমন অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট আছে, ব্রিটিশদের অ্যাকসেন্ট আছে, আমেরিকানদেরও নিজস্ব অ্যাকসেন্ট আছে। তা আপনার আসলে কি আপনার কোনো নির্দিষ্ট নেটিভ স্পিকারের অ্যাকসেন্ট ফলো করা উচিত কিনা, বা অ্যাকসেন্টেই কথা বলতেই হবেই কিনা, এটা আসলে সত্যি না। আপনার নির্দিষ্ট অ্যাকসেন্ট বজায় রাখতে হবে না। অ্যাকসেন্টের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি যে কোনো অ্যাকসেন্টে কথা বলতে পারেন। ইভেন আপনার বাংলাদেশে আমরা যেভাবে ইংরেজিতে কথা বলি, ইন্ডিয়াতে যেভাবে ইংরেজিতে কথা বলা হয়, ওই রকম কথা বললেও হবে। মেইন যে ব্যাপারটা, প্রোনাউন্সিয়েশনের যে ব্যাপারটা, এটা হচ্ছে আপনার কথা আপনার এক্সামিনার বুঝতে পারতেছে কিনা, আপনার শব্দের উচ্চারণ আপনার এক্সামিনার ক্লিয়ারলি বুঝতে পারতেছে কিনা। যদি সে ক্লিয়ারলি বুঝে, তো তখন হচ্ছে আপনার অ্যাকসেন্টটা ক্লিয়ার। আর কোনো অ্যাকসেন্টের প্রয়োজন, নির্দিষ্ট অ্যাকসেন্টের প্রয়োজন নেই। আপনার উচ্চারণ যদি আপনার এক্সামিনার বুঝে নেয়, আপনি কী কী ওয়ার্ড বলতেছেন, কী কী সেন্টেন্স বলতেছেন, তাহলেই হচ্ছে। তো স্পিকিংয়ে 3টা পার্টে হচ্ছে পরীক্ষা হয়, 3টা সেকশনে। প্রথম সেকশনে হচ্ছে এটা আসলে স্কোরিং করা হয় না সাধারণত। এক্সামিনার আপনার সাথে এমনিতেই নর্মাল কিছু আলাপ করবে, আপনার নাম জিজ্ঞেস করবে, আপনি আপনার হোম টাউন সম্বন্ধে জিজ্ঞেস করতে পারে, দেশ সম্বন্ধে জিজ্ঞেস করতে পারে, আপনি কি কি পছন্দ করেন, কোন কোন জায়গা পছন্দ করেন, কেন মনে করেন এটা ভালো, কেন মনে করেন এটা খারাপ, কোনো বিষয়ে ছোটোখাটো ওপিনিয়ন জানতে চাইতে পারে। এটা টুকটাক আলাপ, এটা জাস্ট মানে স্কোরিং করার জন্য যে খুব বেশি গুরুত্বপূর্ণ এরকম না। এটা জাস্ট আপনাকে পরীক্ষার ক্ষেত্রে অ্যাডাপ্টেড করার জন্য এবং এক্সামিনার একটু ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট আনার জন্য পার্ট 1 সেকশন 1 যেটা আছে এটা উনি কন্ডাক্ট করবে আর কি। তারপরে সেকশন 2তে যেয়ে উনি আপনাকে একটা টপিক দিবে, একটা কিউ কার্ড দিবে। ওই কিউ কার্ডে একটা স্টেটমেন্ট বা একটা অপিনিয়ন লেখা থাকতে পারে, বা একটা যে কোনো একটা টপিক বা যে কোনো একটা অনুষ্ঠানের নাম লেখা থাকতে পারে, এবং ওই অনুযায়ী কিছু প্রশ্ন, ছোট কিছু প্রশ্ন, এবং সবার লাস্টে একটা বড় ডেসক্রিপটিভ প্রশ্ন এটা থাকবে। এই কিউ কার্ডটা আপনার সামনে 1 মিনিটের জন্য দেওয়া হবে। ওই 1 মিনিটে আপনাকে নোট নেওয়ার জন্য একটা পেপার এবং একটা পেন্সিলও দেওয়া হবে। ওই 1 মিনিট সময় আপনি কোয়েশ্চেনটা পড়বেন, দেখবেন এবং ভাববেন ওইটা নিয়ে আসলে কী বলা যেতে পারে। একটা অর্গানাইজ করবেন আপনার আনসারটা। ওই পেন্সিল দিয়ে পেপারের মধ্যে কিছু নোটও নিতে পারেন আপনার যদি লাগে। এবং তারপরে আপনাকে 2 মিনিট সময় দেওয়া হবে, আপনি কন্টিনিউ করবেন আপনার স্পিচ ওই টপিকের উপরে। আপনি কন্টিনিউয়াসলি 2 মিনিট আলাপ করে যাবেন। তো এইখানে আসলে মানে সাধারণত 2 মিনিট কন্টিনিউ করাটাই উচিত।
একজন আচ্ছা। পরীক্ষার্থী যদি 2 মিনিটের আগেও যদি টপিক নিয়ে আলাপ শেষ হয়ে যায় তাও 2 মিনিট পর্যন্ত কন্টিনিউ করা উচিত, মানে এক্সামিনার ওকে বলার আগ পর্যন্ত কন্টিনিউ করলে ভালো। কারণ এই এটা একটা টেকনিক। হ্যাঁ, এটা টেকনিক। এই সেকশন থেকেই আসলে আপনার অ্যাসেসমেন্টটা শুরু হচ্ছে। আপনি আপনার লেক্সিক্যাল রিসোর্স দেখা শুরু করতেছে এক্সামিনার, আপনার গ্রামাটিক্যাল একুরেসি, গ্রামাটিক্যাল রেঞ্জ দেখা শুরু করতেছে এক্সামিনার, আপনার প্রনাউন্সিয়েশন দেখতেছে। সো এইখানেই আপনি যত বেশি কথা বলা যায় কথা বলা উচিত, এবং প্রথম প্রায়োরিটি থাকবে যতগুলা কিউ কার্ডে যতগুলা কোয়েশ্চেন আছে সবগুলোকে টাচ করে ফেলা, আর তারপরে প্রায়োরিটি থাকবে আলাপ চালিয়ে যাওয়া। ওই সবার লাস্টের যে কোয়েশ্চেনটা দেওয়া হয় কিউ কার্ডে, ওইটা ডেসক্রিপটিভ কোয়েশ্চেন এমনভাবেই দেওয়া হয় যাতে আলাপটা চালিয়ে যাওয়া যায়, একটু বড় করে চালিয়ে যাওয়া যায়। তারপরে এক্সামিনার যখন ওকে বলবে তখন হচ্ছে শেষ করলেন। এটা হচ্ছে সবচেয়ে ভালো একটা অ্যাপ্রোচ। আচ্ছা। এবং সেকশন 2 যখন শেষ হবে তারপরে সেকশন 3-তে যাওয়া হবে। তো সেকশন 2 এর টপিকের প্রাসঙ্গিকতাই অথবা অন্য প্রাসঙ্গিকতায় সেকশন 3-তে একটু লেংদি কিছু কোয়েশ্চন এক্সামিনার আপনাকে করবে। যেমন এইখানে সে ওপিনিয়ন জানতে চাইবে, এইখানে জানতে চাইবে আপনি কি ভাবছেন এটা নিয়ে, এইখানে জানতে চাইবে এইটা ভালো নাকি এটা ভালো, কোনটা ভালো, বা এইটার কী কী আসলে কারণ থাকতে পারে। একটা প্রবলেম দিবে, এই প্রবলেমের কী কী কারণ থাকতে পারে অথবা কী কী সলিউশন হইতে পারে, তুমি কি ভাবো। তো এইখানে আসলে নিজেকে জাহির করার সবচেয়ে বড় পর্যায় হচ্ছে এইটা, যে সেকশন 3-তে আপনি যখনই আনসার দিবেন, আনসারগুলো সেকশন 1-এর মতো ছোটো ছোটো আনসার হবে না, এখানে বড় বড় আনসার দিতে হবে আপনাকে, এবং এক্সামিনারকে বোঝাতে হবে যে আপনি আসলে ইংরেজিতে কথা বলতে পারেন। এবং এখানে আইডিয়া জেনারেশনেরও একটা ব্যাপার আছে, যাদের আইডিয়া জেনারেশন এবিলিটি কম তারা একটু কম কথা বলতে পারে এখানে, কারণ তাদের দ্রুতই আইডিয়া শেষ হয়ে যায়। তাদের একটা প্রবলেম দিয়া বলো, সলিউশন জানতে চাইলো, একটা সলিউশন দিল, তারপরেই ওর শেষ, ওর কোনো এক্সাম্পল নাই, ওর আর কোনো আইডিয়া নাই। কিন্তু যার আইডিয়া জেনারেশন এবিলিটি বেশি আছে, সে একটা সলিউশন দিচ্ছে, এক্সাম্পল দিচ্ছে, রিয়েল লাইফ এক্সাম্পল হয়তো টেনে নিয়ে আসছে, অথবা আগে এইরকম সলিউশন করে একটা প্রবলেম এর মানে সমাধান হয়ে গেছে, এইটার এক্সাম্পল দিচ্ছে, সাথে সাথে আরেকটা সলিউশনে যাচ্ছে, সে কথা বলতেছে বেশি। এক্সামিনার যদিও মানে এমন না যে একটা প্রশ্নের উত্তরই আপনার কাছ থেকে শুনবে আর কোনো প্রশ্ন করবে না, এরকম না, সে আরেকটা প্রশ্ন করবে, আপনাকে কথার মাঝখানে থামায় আরেকটা প্রশ্ন করতে পারে, বাট ইট ইজ ভেরি ওকে। এখানে দেখা হচ্ছে আপনি কথা বলতে পারতেছেন কিনা, আপনার কথা বলাটা জরুরি এইখানে। আর এই পার্ট 3-তে সেকশন 3-তেই যেটা হয় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সেকশন 3-তে কোহেরেন্স থাকে না অনেক এক্সামিনার, অনেক পরীক্ষার্থী দেখা যাচ্ছে যে কোয়েশ্চন যেটা এটার প্রসঙ্গে না থেকে অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে অনেক সময়, বা কোয়েশ্চন যেরকম চাইছে সলিউশন চাইছে প্রবলেমের কথা বলতেছে। ওকে, হ্যাঁ, এরকম হচ্ছে আর কি, মানে প্রশ্ন অনুযায়ী উত্তর মানে রিলিভেন্ট হইতেছে না। হ্যাঁ, প্রশ্ন অনুযায়ী উত্তর না দিলে এটাও কিন্তু নেগেটিভ না, মানে আপনার কোহেরেন্সের দিকে আপনার মার্কটা কমে যাবে, পয়েন্টটা কমে যাবে, এরকম হচ্ছে। তো এখানে মেনটেন করা যেটা উচিত সেটা হচ্ছে প্রশ্ন অনুযায়ী প্রশ্নের টপিকে থাকা, এবং প্রশ্নতে যেটা জানতে চাইছে, যে সম্পর্কে ওপিনিয়ন চাইছে, শুধুমাত্র সেই সম্পর্কে ওপিনিয়ন দেওয়া, মানে যেরকম জানতে চাইছে সেরকম ওপিনিয়ন দেওয়া, এবং ডিসক্রিপটিভ ওয়েতে কথা বলার চেষ্টা করা। তো স্পিকিংয়ের ক্ষেত্রে স্পিকিং নিয়ে বেশি আলাপ হচ্ছে আমাদের, আর যাই হোক স্পিকিংয়ের ক্ষেত্রে যেটা করা উচিত সেটা হচ্ছে আপনি এক্সপ্রেসিভ থাকা উচিত স্পিকিংয়ের ক্ষেত্রে। আচ্ছা, কোনো টপিক যদি কমন না পড়ে এবং হুট করে মনে হলো যে এই ব্যাপারটা আমি এই সম্পর্কে আমার ধারণা নাই, এটা নিয়েও আলাপ করা যায়। এই ব্যাপার নিয়ে ধারণা নাই, একটু কম সময়ের জন্য একটু শুনি যে এটা আসলে কিরকম ভাবে এটাকে ওভারকাম করা যায়। যেমন এমন একটা প্রশ্ন করলো, এমন একটা প্রশ্ন করলো যে প্রশ্ন নিয়ে আপনি আগে কখনো ভাবেনি নেই, তখন আপনি মানে যেহেতু এটা সেমি ফর্মাল বলতেছি, আপনি এটা বলতেই পারেন যে এটা নিয়ে আমি জীবনে প্রথম ফেস করতেছি, প্রথম ভাবতেছি, ওকে লেট মি থিঙ্ক আমি এটা নিয়ে কি বলতে পারি। তখন আপনি বলবেন যে যেহেতু এটা এরকম আছে, তো আমার মনে হয় আই থিঙ্ক এটা এরকম রিলেটেড কিছু একটা বলা যায়। বিষয়টা এখানে এমন না যে আপনার কোনো প্রবলেম সলিউশন চাচ্ছে, আপনি এখানে সলিউশন দিবেন, এই সলিউশনে সারা পৃথিবীর সব সমস্যার সমাধান হয়ে যাবে, এরকম চাচ্ছে না। এরকম কোনো কিছু ভাবছো, ইভেন আপনার কোনো ইনফরমেশনে রং ইনফরমেশন আছে কিনা এটাও কিন্তু যাচাই করতে যাবে না।
শুধুমাত্র এইটাই দেখবে আপনি কতটা স্পন্টেনিয়াসলি উত্তর দিচ্ছেন, আচ্ছা, এবং ভালো ইংরেজিতে একটা কতটা স্পন্টেনিয়াসলি আপনি আলাপ করছেন, এটাই হচ্ছে দেখার বিষয় এখানে। আপনি সিচুয়েশনগুলো কীভাবে হ্যান্ডেল করতেছেন ইংরেজিতে কথা বলার মাধ্যমে, এটাই হচ্ছে এখানে পরীক্ষার অ্যাসেসমেন্টের বিষয়। আপনি সঠিক উত্তর দিচ্ছেন কিনা, সবচেয়ে ভালো সমাধান আনতেছেন কিনা, সবচেয়ে ভালো এক্সাম্পলটা পিক করতেছেন কিনা, এটা কোনো ব্যাপারই না। আচ্ছা আচ্ছা, আমরা মোটামুটি এই পার্টগুলো সম্পর্কে খুব ভালো করে জেনে ফেলছি, থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে আমরা আসলে কিভাবে প্র্যাকটিসটা করতে পারি। মানে আমরা বা যদি 2 লাইন 3 লাইন করে করে একটু একটু শুনি যে স্পিকিং, লিসেনিং, তারপরে রিডিং, রাইটিং, এগুলার জন্য আমাদের প্র্যাকটিসটা কীরকম হওয়া উচিত, এবং এটা কি আমাদের ডেইলি প্র্যাকটিস হওয়া উচিত, এবং ডেইলি আসলে যদি আমরা প্র্যাকটিস করতে চাই, আমাদের তো আসলে সবারই ব্যস্ততা থাকে, আমরা যারা করি এর বাইরেও অনেক ব্যস্ততা থাকে, তো ওইটা ব্যস্ততা সহকারে আমরা আসলে ঠিক কী কী করলে ডেইলি একটা প্রিপারেশনের একটা ব্যাপার মানে হইতে পারে, এই একটু টেকনিক জানতে চাই। প্রিপারেশনের বিষয়ে তো পার্সন টু পার্সন ভেরি করে। হ্যাঁ, তা তো এটা আসলে ইংরেজির দক্ষতার উপরে নির্ভর করে প্রিপারেশনটা নিতে হবে। কারো যদি ইংরেজি দক্ষতা মোটামুটি ভালো থাকে, যেমন স্কুল কলেজে আমরা যতটুকু ইংরেজি পড়ছি সে ততটুকু মোটামুটি ভালোই পারে, তো তার ক্ষেত্রে একরকম হবে। আর অনেকেই আছে ইংরেজিতে বেসিকে অনেকেই দুর্বল থাকে, অনেকে গ্রামারে দুর্বল থাকে, তাদের ক্ষেত্রে প্রিপারেশনটা অন্যরকম। ধরে নেই আমরা সবাই দুর্বল, এই ক্ষেত্রে এই জায়গা থেকে কথা যারা মানে ইংরেজির বেসিকে দুর্বল, তাদের জন্য আসলে প্রিপারেশন নেওয়াটা একটু মানে লেংদি প্রসেসে প্রিপারেশন নিতে হবে, এবং রেগুলারিটি মেনটেন করে প্রথমে ইংরেজির গ্রামারের ব্যাপারগুলা ক্লিয়ার করতে হবে, ভোকাবুলারি রেঞ্জ বাড়াতে হবে, তারপরে হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার, কীভাবে একটা সেন্টেন্স লিখতে হয়, একদম শুরু থেকে ইংরেজি শিখতে হবে। এটা আসলে অনেক লেংদি প্রসেস, এবং এইখানে আসলে যেহেতু এটা মানে একটা লং টার্ম প্রসেস এবং লং টার্মে আপনাকে প্রিপারেশন নিতে হচ্ছে, সে কারণে এটাতে বেশি সময় দিতে হবে আর কি, যাদের বেসিক একদম দুর্বল, এবং বেশি সময় দিয়ে একদম শুরু থেকে একদম গোড়া থেকে শুরু করতে হবে ইংরেজি জানার ব্যাপারটা, এবং আস্তে আস্তে সেন্টেন্স স্ট্রাকচার বানানো, এবং একটা প্রশ্নের উত্তর দেওয়া, ওই প্রশ্নের গুছায়া উত্তর লেখা, ওই ধাপ পর্যন্ত যাওয়াটা একটু লম্বা প্রসেস। যদিও এটা সম্ভব, লেখে থাকলে অবশ্যই সম্ভব, বাট একটু লম্বা প্রসেস। বা যাদের ইংরেজিতে মোটামুটি ধারণা আছে, বেসিক ধারণা আছে, স্কুল কলেজে যতটুকু পড়া হয়েছে এই ধারণাটা অন্তত আছে, তাদের ক্ষেত্রে আইএলটিএস এর প্রিপারেশন নেওয়া খুবই সহজ। কেন সহজ? কারণ আইএলটিএস পরীক্ষাটা ইংরেজির দক্ষতার পরীক্ষা, যাচাইয়ের পরীক্ষা, ঠিক আছে, কিন্তু আইএলটিএস পরীক্ষার জন্য ইংরেজি যে খুব বেশি ইংরেজি জানতে হবে বিষয়টা এমন না। শুধুমাত্র এইটাতে পরীক্ষাতে যেটা টেকনিক, সেটা হচ্ছে আপনি ইংরেজি কমিউনিকেশনের ক্ষেত্রে কতটুকু স্কিল আপনার আছে। কমিউনিকেশনের ক্ষেত্রে কিছু টেকনিক ফলো করলেই এইখানে হচ্ছে মানে ইংরেজি কম জানলেও পারা যায় কিছু টেকনিক ফলো করলে। তো এই ক্ষেত্রে বলবো যে যেমন লিসেনিং পরীক্ষা যেহেতু প্রথম হচ্ছে, লিসেনিং নিয়ে আলাপ করতেছি। লিসেনিংয়ের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের যে পডকাস্টগুলো আছে, ইভেন যে নিউজ চ্যানেলগুলো আছে ইউটিউবে, ইভেন ইংরেজিতে যে কোনো কিছু, ইংরেজিতে কোনো সিরিজ হোক, সিনেমা হোক, এগুলা শুনলে বা দেখলে অটোমেটিক একটা ইংরেজি শোনার চর্চা আমাদের রেগুলারলি করতে হবে। হ্যাঁ, ধীরে ধীরে করি, বাট রেগুলারলি করলে অটোমেটিক একটা ইংরেজি শোনা, এবং ইংরেজি শুনে যে কোনো অ্যাকসেন্টে, ইংরেজি লিসেনিংয়ের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন অ্যাকসেন্টে কথা বলবে। হ্যাঁ, ইংল্যান্ডের মধ্যেও বিভিন্ন অ্যাকসেন্ট আছে, ওই অ্যাকসেন্টে কথা বলবে, আমেরিকান অ্যাকসেন্টেও কথা বলতে পারে, অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টেও হয়তো কথা বলতে পারে, দেখা যাচ্ছে খুব ফাস্ট ইংরেজি বলতেছে। তো এই ক্ষেত্রে পডকাস্ট সহ আরও যা যা আছে ইংরেজির, যেমন হইতে পারে বিবিসি নিউজ হইতে পারে, বা যে কোনো নিউজ হতে পারে, আল জাজিরার নিউজ হইতে পারে, আবার টেড টক হইতে পারে। হ্যাঁ, টেড টক শুনতে পারেন। পডকাস্টের ক্ষেত্রেও আপনি যে টপিকের পডকাস্ট পছন্দ, ওই টপিকের পডকাস্ট শুনতে পারেন। আর সিনেমার ক্ষেত্রেও এইরকম, ব্রিটিশ কোনো টিভি সিরিজ দেখলে একটা অ্যাকসেন্টে পাবেন, আমেরিকান কোনো টিভি সিরিজ দেখলে। আচ্ছা, আমরা আর বেশি করবো না, আগাবো না। আচ্ছা, এটা হচ্ছে লিসেনিং এর জন্য। স্পিকিং এর জন্য আমরা কি করতে পারি ডেইলি? স্পিকিং এর জন্য আমাদের টাইম প্রায় শেষের পথে, প্রশ্নের কাঠামো অনুযায়ী প্রিপারেশন নিলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, স্পিকিং এর ক্ষেত্রে ওকে, আরেকজন স্পিকিং পার্টনার যদি থাকে, এবং ওই পার্টনারের সাথে আপনি প্রতিদিনই রেগুলার বেসিসে 15 মিনিট অথবা 30 মিনিট কথা বললেন, এবং আইএলটিএস পরীক্ষার যে কাঠামো আছে ওই কাঠামো মেনটেন করে পার্টনার আপনাকে প্রশ্ন করলো, আপনি উত্তর দিলেন, আবার আপনি পার্টনারকে প্রশ্ন করলেন, উত্তর দিলেন। এক্ষেত্রে পরীক্ষা পদ্ধতির সাথে একটা অ্যাডাপ্টেশনের বিষয় আছে, এটা রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে হয়ে যায়, এবং সময়ের
জ্ঞান এবং আপনার আনসারটা কোহেরেন্সিতে বজায় রাখতেছেন কি না আনসারের মধ্যে, এইটারও একটা ধারণা আপনার অটোমেটিক চলে আসে। তো স্পিকিংয়ের ক্ষেত্রে আমি এই জন্য বলবো যে কাঠামো বজায় না রেখে প্র্যাকটিস না করে কাঠামো বজায় রেখে প্র্যাকটিস করাটা বেশি লাভজনক। বুঝতে পেরেছি। স্পিকিং, আচ্ছা তাহলে আজকে আর বেশি দূর যাব না, আরেকটু সম্পর্কে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আইএলটিএস যে মক টেস্ট একটা ব্যাপার আছে, ওইটা সম্পর্কে একটু 1 মিনিটে একটু শুনি। মক টেস্ট হচ্ছে মডেল টেস্টের মতো। আইএলটিএস পরীক্ষা যেভাবে কখন দিতে হবে বা মেইন পরীক্ষাটা যেভাবে নিতে হয়, যেভাবে নেওয়া হয় আর কি, ওই পরীক্ষার ধাঁচে একটা পরীক্ষা আপনি যদি দিতে চান এবং যদি আপনি চান যে এটা কি দেওয়া জরুরি, এটা তো হচ্ছে পরীক্ষার্থী যে তার উপরে নির্ভর করে। সে যদি মনে করে যে না আমার প্রয়োজন নাই, আমি মেইন পরীক্ষাতে যাব, আমি জানি মেইন পরীক্ষা কীভাবে নেওয়া হয়, ওইখানে কি কোন সেকশনের পরে কোন সেকশন আসতেছে এইটার সম্বন্ধে আমার ভালোই ধারণা আছে, সো আমার আগে প্রিপারেটরি কোনো এক্সাম দেওয়ার প্রয়োজন নেই, সো সে নাও দিতে পারে। কিন্তু কোনো পরীক্ষার্থী যদি চায় যে না আমার মেইন পরীক্ষার সাথে অ্যাডাপ্টেড হওয়ার একটা ব্যাপার আছে, আমি প্রথমেই যে একটা পরীক্ষা দিয়ে দিই, তারপরে ভাবি যে মানে মেইন পরীক্ষাতে কি হবে, অ্যাডাপ্টেড হয়ে যায়, পরিচিত হয়ে যায় আর কি পরীক্ষার সিস্টেমটার সাথে, তখন সে একটা মক টেস্ট দিল। মক টেস্ট তো বিভিন্ন প্রতিষ্ঠান নিচ্ছে, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান আছে, তারা মক টেস্ট নিতেছে। মক টেস্ট দিলে তার ইজি হয়ে যায়, সে কমফোর্ট হয়ে যায় যে পরীক্ষার পদ্ধতি সম্বন্ধে এবং পরীক্ষার এক্সাম সেন্টার সম্বন্ধে। তারপরে মেইন পরীক্ষা দিতে গেলে তার জন্য ব্যাপারটা ইজি হয় আর কি, এটা হয় এরকম কাজ করে। মক টেস্ট সম্পর্কে ধারণা হইল। থ্যাংক ইউ সো মাচ গৌতম। আজকে আসলে একটা ডিটেল আলাপ আমরা করতে পারছি আইএলটিএস সম্পর্কে। যারা আইএলটিএসের প্রিপারেশন নিতে চান, আশা করি তারা গৌতমের এই কথাটা শুনলে তাদের জন্য উপকার হবে। আমরা এটাকে ইউটিউবে রাখবো, আশা করি ওইখান থেকে আপনারা শুনে নেবেন। এবং আরও যদি কোনো কিছু আইএলটিএস সম্পর্কে কারোর কোনো জিজ্ঞাসা থাকে, জানার প্রয়োজন থাকে, আপনারা কাইন্ডলি কমেন্টে জানাবেন বা মেইল করতে পারেন বা ইনবক্সে নক করতে পারেন, আমরা সেটা জানাই দিব। এবং গৌতমকে ধন্যবাদ। গৌতম আগামী কিছুদিন পরে দেশের বাইরে যাচ্ছে, আমেরিকাতে যাচ্ছে। আশা করি তার যাত্রা শুভ হোক এবং তাকে আন্তরিক ধন্যবাদ যে আমাদেরকে এত সুন্দর করে আইএলটিএস সম্পর্কে বুঝাই দেওয়ার জন্য। এটা আমাদের অনেকেরই উপকার হবে। ধন্যবাদ।